প্রিয় বন্ধুরা, রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা এই দুটি শব্দই হচ্ছে আসলে ল্যাটিন শব্দ এবং এই যে নীতি থেকে এটির উদ্ভব হয়েছে সেটি হচ্ছে একটি রোমান নীতি। আজকে আমি আপনাদেরকে প্রথমে রেস সাবজুডিসটি বোঝানোর চেষ্টা করব। আপনারা খুব গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন, কারণ আপনারা যারা 2022 সালে বার কাউন্সিল পরীক্ষা দিবেন বা যখনই আপনারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন, এই দুটি টপিকস থেকে প্রতিবারই প্রশ্ন আসে এবং অ্যাটলিস্ট 1 থেকে 2 মার্কের প্রশ্ন এখান থেকে এসে থাকে। বিষয়টি যাতে আপনারা অতি সহজে বুঝতে পারেন, এজন্য আপনারা খেয়াল করবেন যে আমি একটি চিত্রের মাধ্যমে বিষয়টিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো দেখুন, আমরা আজকে আলোচনা করতেছি প্রথমে রেস সাবজুডিস নিয়ে। রেস সাবজুডিস, তো রেস সাবজুডিসটা কি? রেস সাবজুডিসটা হচ্ছে একটি ল্যাটিন শব্দ এবং এটি একটি রোমান নীতি থেকে এই নীতিটা উদ্ভব হয়েছে। তো এই রেস সাবজুডিস সম্পর্কে আমাদের দেওয়ানি কার্যবিধি 1908-এর ধারা 10-এ আলোচনা করা হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে রেস সাবজুডিসটা আসলে কি। দেখুন, চিত্রে আমি দুটি মানুষের ছবি আঁকানোর চেষ্টা করেছি। একজনের নাম দিয়েছি মিস্টার এক্স এবং আরেকজনের নাম দিয়েছি মিস্টার ওয়াই, এবং মিস্টার এক্স এবং মিস্টার ওয়াইয়ের মাঝখানে আছে একটি পুকুর। অর্থাৎ আজকে যে মামলাটি হবে সেই মামলাটির বিরোধীয় বিষয়বস্তু হচ্ছে একটি পুকুর। অর্থাৎ একটি পুকুর, সেই পুকুরের মালিকানা দাবি করছে মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই দুইজনেই। তো দুইজনে তো আসলে একসাথে মালিক হতে পারে না, মালিক তো একজনই হবে। তো মালিক কী হবে সেটা সমাধানের লক্ষ্যে তারা দুইজনই আদালতের কাছে শরণাপন্ন হলো। এখানে মিস্টার এক্স হচ্ছে এই পুকুরের অরিজিনাল মালিক, অর্থাৎ তার কাছে যে সমস্ত এভিডেন্স আছে এই পুকুরের সপক্ষে যত ডকুমেন্টস আছে সবগুলো হচ্ছে লিগাল। তো মিস্টার এক্স যেহেতু একজন লিগাল বা বৈধ মালিক, তো সে অবশ্যই আদালতের শরণাপন্ন হবে। সে করলো কি, তার সকল বৈধ ডকুমেন্টস সহকারে এই আদালতের কাছে গিয়ে একটি আর্জি দাখিল করলো। অর্থাৎ আমরা জানি যে একটি দেওয়ানি মামলা আর্জি দাখিলের মাধ্যমে করতে হয়। তো সে আদালতে গিয়ে একটি আর্জি দাখিল করলো। অপরদিকে মিস্টার ওয়াই, সে কিন্তু আসলে অরিজিনাল মালিক না, সে হচ্ছে একজন ভুয়া মালিক। কারণ তার কাছে যত ডকুমেন্টস আছে এই পুকুরের সপক্ষে সবগুলোই হচ্ছে ইলিগাল। তো আপনারা সবাই জানেন যে বর্তমানে ইলিগালকে লিগাল করা খুবই সহজ। তো সে সেই সহজ পদ্ধতি অবলম্বন করে সমস্ত কাগজপত্র তৈরি করেছে এবং এই পুকুরের মালিকানা দাবি করতেছে। তো সে মিস্টার ওয়াই এক্সকে বলতেছে যে যেহেতু আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, এই পুকুরের মালিক আমি, এবং ধরে নিই যে মিস্টার ওয়াই একটু শক্তিশালী ব্যক্তি, এলাকার চেয়ারম্যান বা মাতবর টাইপের লোক, এবং এক্স একজন সাধারণ লোক, সাধারণ নিরীহ ব্যক্তি। তো মিস্টার এক্স মিস্টার ওয়াইয়ের সাথে পেরে উঠতেছে না, এবং মিস্টার ওয়াই তার বিভিন্ন ধরনের লাঠিয়াল বাহিনীও থাকতে পারে বা কোনো ক্যাডার বাহিনী থাকতে পারে, সেগুলা দিয়ে সে পুকুরটা একটা জোরপূর্বক দখলে আছে পুকুরের। তো যার কারণে মিস্টার এক্স আদালতের শরণাপন্ন হলো। তো আদালত আর্জিটি গ্রহণ করলো এবং মিস্টার ওয়াইকে সমন দিল। মিস্টার ওয়াইও আদালতে উপস্থিত হয়ে জবাব দিল এবং তার কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলো আদালতের কাছে সাবমিট করলো। তো ফলে হলো কি, মামলাটা একটি চলমান পর্যায়ে আছে। তো মামলাটি কিছু দূর অগ্রসর হওয়ার পরে এই যে মিস্টার ওয়াই অর্থাৎ ভুয়া মালিক, সে বুঝতে পারলো যে সে মামলায় হেরে যাবে। তো মামলায় যখনই সে হেরে যাবে এরকম একটা চিন্তা ভাবনা তার মাথায় ঢুকলো, তখন সে করলো কি, নতুন ডকুমেন্টস তৈরি করে সে এই একই আদালতে আরেকটি মামলা দায়ের করলো যে এই পুকুরের মালিক আমি, এই পুকুরের যে অরিজিনাল মালিক সে এই পুকুরটা আমার নামে হেবা করে দিয়ে গিয়েছে। তাহলে এখন কি হবে? আদালতে তো এই একই পক্ষ অর্থাৎ মিস্টার এক্স এবং মিস্টার ওয়াইয়ের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে একই আদালতে একটি মামলা চলমান আছে, এবং
সেই একই বিষয়বস্তু নিয়ে একই পক্ষর মধ্যে মিস্টার ওয়াই করলো কি অন্য একটা ডকুমেন্টসের ভিত্তিতে বা অন্য একটা সাক্ষী অন্য সাক্ষীটাকে ম্যানেজ করে সে ওয়াইয়ের বিরুদ্ধে আরেকটা মামলা করলো, কারণ সে জানতেছে যে সে মামলায় হেরে যাবে। তো আদালত কি করবে? আদালত কি ওয়াইয়ের মামলাটি নিবে না নিবে না? কারণ অলরেডি তো এই বিষয়বস্তু নিয়ে মামলা চলমান আছে। প্রিয় বন্ধুরা, এক্ষেত্রে আদালত অবশ্যই মিস্টার ওয়াই যে দ্বিতীয় মামলাটি করেছে একই বিষয় নিয়ে অর্থাৎ পুকুর নিয়ে, তো সে আদালত মামলাটি নিবে। কিন্তু দুইটা মামলা একসাথে যেহেতু চলতে পারে না, আদালত করবে কি এই যে 2 নম্বর যে মামলা, এই 2 নম্বর মামলাটিকে স্থগিত করে দিবে। অর্থাৎ আদালত বলবে যে যেহেতু একই বিষয়বস্তু নিয়ে একটা মামলা চলমান আছে, সেহেতু সেকেন্ড মামলাটা আমি নিলাম, কিন্তু সেকেন্ড মামলাটার বিচারটা আমি পরে করব। আগে 1 নম্বর মামলাটার যে রায়, সে রায়টা আমি দেওয়ার পরে পরিস্থিতি বিবেচনা করে আমি সেকেন্ড মামলাটা শুরু করব। তো এটাই হচ্ছে আসলে আমাদের রেস সাবজুডিসের মূল বিষয়বস্তু। অর্থাৎ কোনো একটি মামলা যদি কোনো একটি পক্ষের মধ্যে এক বা একাধিক পক্ষের মধ্যে যদি কোনো একটি মামলা চলমান থাকে এবং পরবর্তীতে ওই একই বিষয়বস্তু নিয়ে যদি ওই একই আদালতে পুনরায় মামলা করা হয়, তাহলে আদালত মামলাটি নিবে। অর্থাৎ এক্ষেত্রে মামলা হবে 2টি। তো 2টি মামলার ভিতরে 2টি মামলা যেহেতু অ্যাট এ টাইম চলমান থাকা পসিবল না, সেহেতু আদালত প্রথম মামলাটা যেহেতু চলমান আছে অনেক দিন থেকে, প্রথম মামলাটা চলমান রাখবে এবং দ্বিতীয় মামলাটা স্থগিত রাখবে। এই হচ্ছে রেস সাবজুডিসের মূল বিষয়বস্তু। এখন আমরা রেস জুডিকাটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ওকে, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম রেস সাবজুডিস নিয়ে। এখন আমরা আলোচনা করব রেস জুডিকাটা নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই রেস জুডিকাটার এই নীতির উপরে আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে 403 ধারা এবং আমাদের সাক্ষ্য আইনের আছে 40 ধারা, তো দেওয়ানি কার্যবিধির 11 ধারা, আর বাংলাদেশ সংবিধানেও এই বিষয়ে কিছু আর্টিকেল বর্ণনা করা হয়েছে। তো যার কারণে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টির মূল কথা হচ্ছে যে যখন কোনো আদালতে একই পক্ষদ্বয়ের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে কোনো মামলা নিষ্পত্তি হয়, অর্থাৎ আদালত সেই মামলা কারো পক্ষে রায় বা ডিক্রি দেয়, তো সেই একই বিষয়বস্তু নিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আদালতের রায় বা ডিক্রির বিরুদ্ধে আমরা আপিল, রিভিউ বা রিভিশন করতে পারি। তো সেটা না করে আমরা যদি ওই একই বিষয়বস্তু নিয়ে পুনরায় ওই একই আদালতে আবার অন্য একটা ডকুমেন্টসের ভিত্তিতে আমরা পুনরায় মামলা করি, তাহলে আদালত করবে কি মামলা খারিজ করে দিবে। আমরা রেস সাবজুডিসে দেখেছিলাম কি যে আদালত 2টি মামলাই অ্যাকসেপ্ট করেছে, কিন্তু প্রথম মামলাটা চলমান রেখে পরের মামলাটা আদালত স্থগিত করেছে। কিন্তু এই রেস জুডিকাটাতে একটু পার্থক্য হচ্ছে কি যে যেহেতু প্রথম মামলাটা চলমান না, প্রথম মামলাটা নিষ্পত্তিকৃত মামলা এবং একটা নিষ্পত্তিকৃত মামলাকে পুনরায় ওই একই আদালতের পক্ষে চালু করা পসিবল না। এজন্য আদালত পরের মামলার যে আর্জি, সে আর্জিটি অ্যাকসেপ্টই করেনি, আর্জিটি খারিজ করে দিয়েছে। দেখুন, আমরা একই চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। মিস্টার এক্স এই পুকুরের একজন অরিজিনাল মালিক এবং মিস্টার ওয়াই হচ্ছে এই পুকুরের ভুয়া মালিক। তো মিস্টার ওয়াই যেহেতু একটু শক্তিশালী ব্যক্তি, এলাকার চেয়ারম্যান, মাতবার বা কোনো ক্যাডার টাইপের লোক, সে করেছে কি তার দলবল নিয়ে এই এক্সের যে পুকুর, সেই পুকুরটা দখল করে নিয়েছে এবং সে এর অ্যাগেনিস্টে কিছু ভুয়া ডকুমেন্টস তৈরি করেছে, যেমন ভুয়া দলিল বা জাল দলিল যেটাই বলেন, এবং কিছু ভুয়া সাক্ষী, সব কিছু ম্যানেজ করে সেই পুকুরটা ভোগ দখল করছে। তো মিস্টার এক্স, তার তো আর শক্তি সামর্থ্য নেই, সে তো আর জোর করে পুকুর দখল নিতে পারে না। সে করলো কি, সে আদালতের শরণাপন্ন হলো। সে মামলার বাদী হয়ে আদালতে একটি আর্জি দায়ের করলো এই ওয়াইয়ের বিরুদ্ধে। তো সেই
আদালত আরজিটি গ্রহণ করলো, ওয়াইকে সমন দিল। তো এক্স আর ওয়াইয়ের ভিতরে মামলাটা চলমান, কিছুদিন চলমান থাকার পরে যেহেতু এক্স হচ্ছে একজন লিগ্যাল মালিক, সে তার সমস্ত ডকুমেন্টসই লিগ্যাল এবং ওয়াই হচ্ছে ভুয়া, কাজে আদালত মামলার রায় বা ডিক্রি দিল হচ্ছে এক্সের পক্ষে। অর্থাৎ আদালত ঘোষণা করলো এবং ডিক্রি জারি করে দিল যে মিস্টার এক্স হচ্ছে এই পুকুরের অরিজিনাল মালিক এবং সেই পুকুরের ভোগ দখলে থাকতে পারবে। কিন্তু ওয়াইয়ের এটা সহ্য হয় নাই। ওয়াই আবার চিন্তা ভাবনা করলো যে অন্য কোনো এভিডেন্স বা অন্য কোনো ডকুমেন্টস ম্যানেজ করা যায় কি না। তো সে সেটা করলো। সেটা করার পরে ওই একই আদালতে এই একই বিষয়বস্তু নিয়ে সে পুনরায় একটি মামলা করলো যে আমি এই পুকুরের মালিক, আমার কাছে অন্য কিছু ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসের ভিত্তিতে সে একটি আর্জি দায়ের করলো আদালতের কাছে। তো আদালত দেখলো কি যে এই মামলার যে বিষয়বস্তু পুকুর এবং পক্ষ এক্স আর ওয়াই এদের ভিতরে এই পুকুর নিয়ে আগে একটি মামলা হয়েছে এবং সে মামলায় আদালত এক্সের পক্ষে রায় দিয়েছে। কাজে আদালত এই 2 নম্বর মামলাটা করলো কি, খারিজ করে দিল। তো এটাই হচ্ছে আসলে রেস জুডিকাটা। রেস সাবজুডিস হচ্ছে পরের মামলাটি স্থগিত করে রাখবে যতক্ষণ পর্যন্ত না প্রথম মামলাটার কোনো রায় বা ডিক্রি হয়। কিন্তু রেস জুডিকাটাতে হচ্ছে যে প্রথম মামলা যেহেতু নিষ্পত্তিকৃত মামলা এবং পরের মামলাটা যেহেতু একই বিষয়বস্তু নিয়ে, কাজে আদালত পরের মামলাটি খারিজ করে দিবে। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে রেস সাবজুডিস এবং রেস জুডিকাটার আলোচনার মূল বিষয়বস্তু। এখন রেস সাবজুডিস এবং রেস জুডিকাটার ভিতরে যে মূল বা বেসিক কিছু পার্থক্য সেটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে প্রিয় বন্ধুরা, রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা নিয়ে আলোচনা করে আমরা বেসিক কিছু পার্থক্য খুঁজে পেয়েছি, সেটি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, রেস সাবজুডিস এবং রেস জুডিকাটার মধ্যে পার্থক্য। তো এখানে আমরা 4টি পার্থক্য খুঁজে পেয়েছি। 1 নম্বর পার্থক্য হচ্ছে ধারাগত পার্থক্য। রেস সাবজুডিস সম্পর্কে বলা হয়েছে যে 1908 সালের দেওয়ানি কার্যবিধির 10 ধারায় এবং রেস জুডিকাটা নিয়ে বলা হয়েছে 1908 সালের দেওয়ানি কার্যবিধির 11 ধারায়। আর এটা হচ্ছে ধারাগত পার্থক্য। আরেকটি পার্থক্য হচ্ছে মামলার অবস্থানগত পার্থক্য, অর্থাৎ মামলাটি কোন অবস্থায় থাকবে। দেখুন, রেস সাবজুডিসের ক্ষেত্রে প্রথম মামলাটি চলমান থাকবে ও দ্বিতীয় মামলাটি স্থগিত থাকবে। এই স্থগিত কথাটি আপনারা গুরুত্ব সহকারে মনে রাখবেন। আর রেস জুডিকাটার ক্ষেত্রে কি হবে, প্রথম মামলাটি নিষ্পত্তিকৃত হবে ও দ্বিতীয় মামলার আর্জিটি খারিজ হবে। এখানে রেস জুডিকাটার ক্ষেত্রে নিষ্পত্তি এবং খারিজ এই দুটি কথা আপনারা খেয়াল করবেন, কারণ এমসিকিউতে এই দুইটি বিষয় নিয়ে এই এমসিকিউতে যে প্রশ্নগুলি আসে, তো তার উত্তরে নিষ্পত্তি এবং খারিজ এই দুটি কথা হাইলাইট করে তারা। 3 নম্বর হচ্ছে আরজি কী অবস্থায় থাকবে, অর্থাৎ আপনি যখন মামলার আরজিটি দায়ের করবেন তো সেটির কী অবস্থা হবে। তো রেস সাবজুডিসের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে আদালত দ্বিতীয় মামলার আরজিটি গ্রহণ করবে, অর্থাৎ আদালত যেমনিভাবে প্রথম মামলার আরজিটি গ্রহণ করেছে আদালত দ্বিতীয় মামলার আরজিটিও গ্রহণ করবে। কিন্তু রেস জুডিকাটার ক্ষেত্রে কি হবে, রেস জুডিকাটার ক্ষেত্রে আদালত যেহেতু প্রথম মামলাটি নিষ্পত্তিকৃত, সেহেতু আদালত দ্বিতীয় মামলার আরজিটি আর গ্রহণই করবে না। অর্থাৎ আরজিটি আপনি যখন সাবমিট করবেন আদালতে, আদালত দেখবে যে এই মামলা নিয়ে পূর্বেই একটি বিচার নিষ্পত্তিকৃত, কাজে আদালত আপনার আরজিটি খারিজ করে দিবে। এই আরজি খারিজের বিষয়টি আপনারা পাবেন দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 বিধিতে। সেখানে বলা আছে যে আদালত 4টি কারণে আপনার আরজিটি খারিজ করে দিবে। তার মধ্যে 4 নম্বর কারণ হচ্ছে যদি অন্য কোনো আইন দ্বারা বারিত হয়। তো সেই অন্য কোনো আইন বলতে বোঝাচ্ছে, এই অন্য কোনো আইন বলতে একটি আইন হচ্ছে এই রেস জুডিকাটা, অর্থাৎ রেস জুডিকাটা আইন দ্বারা যদি বারিত হয় তাহলে আদালত আপনার আরজিটি খারিজ করে দিবে। আমরা আরেকটি পার্থক্য পেয়েছি, সেটা হচ্ছে মোকদ্দমার বিচার। রেস সাবজুডিসের ক্ষেত্রে আদালত মোকদ্দমার বিচারে বাধা দিবে, অর্থাৎ আদালত মামলাটি ঠিকই গ্রহণ করবে, কিন্তু যখন বিচার প্রক্রিয়ায় দ্বিতীয় মামলাটির বিচারে আদালত বাধা দিবে। তো বিচারে বাধা দিবে এই বিষয়টিও হচ্ছে আপনারা মনে রাখবেন। আর রেস জুডিকাটার ক্ষেত্রে কি হবে, রেস জুডিকাটার ক্ষেত্রে আদালত যেহেতু মামলাটি গ্রহণই করবে না, কাজেই বিচারে তো বাধা দেওয়ার প্রশ্নই আসে, বিচার পর্যন্ত যাওয়ার আর প্রশ্নই আসে না। তো রেস জুডিকাটার ক্ষেত্রে আদালত করবে কি, মামলা দায়েরে বাধা দিবে, অর্থাৎ রেস সাবজুডিসে বিচারে বাধা দেয় আর রেস জুডিকাটাতে মামলা দায়েরে বাধা দেয়। প্রিয় বন্ধুরা, আমি আমার স্বল্প জ্ঞানে এই রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা দুটি ল্যাটিন শব্দ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম।
তো আশা করতেছি যে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং যদি আমার এই আজকের আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।